কবিগুরু বলেছিলেন, সোহাগের সঙ্গে রাগ না মিশলে ভালোবাসার স্বাদ আসে না। আর আমি বলি, রান্নাতে ঝাল মিষ্টির পরিমাণ ঠিকঠাক না হলে রান্নার স্বাদ আসে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন। সামনেই 25শে বৈশাখ, আর 25শে বৈশাখ উপলক্ষেই ঠাকুরবাড়ির একটি জনপ্রিয় রান্নার রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছ থেকে বাঙালি পেয়েছে অনেক কিছু। রবীন্দ্রনাথের কথা বাদই দিলাম, তিনি তো শিল্প, সাহিত্য, দর্শন সব কিছুতেই প্রতি মুহূর্তে আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দিয়েই যাচ্ছেন। তাছাড়াও এই ঠাকুরবাড়ির মেয়েরাই প্রথম পোশাকেও এনেছিলেন বিপ্লব। প্রাচ্য এবং পাশ্চাত্যের মেলবন্ধনে তাদের তৈরি পোশাকগুলো তখনকার দিনে ট্রেন্ডিং ফ্যাশন বলা যেতেই পারে, এবং এখন এই যুগে দাঁড়িয়েও তাদের পোশাক পরিচ্ছদ সব কিছু দেখলে চোখ ধাঁধিয়ে যায়। শুধু কি পোশাক, শিক্ষা দীক্ষা, তাছাড়া রান্না যে মেয়েদের শুধু সাধারণ একটা কাজ নয়, সেটা যে একটা শিল্প, সেটা প্রতিদিন গঠন করতে হয়, আবিষ্কার করতে হয়, তাও তো বলেছিলেন একজন ঠাকুরবাড়িরই মেয়ে। হ্যাঁ, এতক্ষণে আপনারা ধরেই ফেলেছেন, আমি প্রজ্ঞা সুন্দরী দেবীর কথাই বলছি। তিনি ছিলেন রবীন্দ্রনাথের সেজদার কন্যা। ঠাকুরবাড়িতে মেয়েদের শিক্ষা দীক্ষা, সাহিত্য চর্চা, শিল্প এইসবে বিশেষ গুরুত্ব দেয়া হতো, এবং এইসবে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর উৎসাহ প্রদান করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে বড় হওয়া প্রজ্ঞা সুন্দরী দেবীর মধ্যে এইসব গুণ তো ছিলই, এবং তার সঙ্গে তিনি রান্নাকে নিছক ঘরকন্যার কাছ থেকে তুলে এনে শিল্প এবং গবেষণার পর্যায়ে উন্নীত করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে বড় হওয়ার ফলে তিনি বাংলার সাহিত্য এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, যা প্রতি মুহূর্তে তার রন্ধনশিল্পের মধ্যে ফুটে ওঠে। তার লেখা আমিষ ও নিরামিষ আহার রান্নার জগতে খুবই সমাদৃত একটি বই। এক কথায় রবীন্দ্রনাথের অনুপ্রেরণা প্রজ্ঞা সুন্দরী দেবীকে একজন সাধারণ গৃহবধূ থেকে রন্ধন গবেষক এবং একটি পত্রিকার সম্পাদক হতে সাহায্য করেছিল। তো এতদূর পর্যন্ত রেসিপিটা খুবই সহজ ছিল, আপনারা সবাই বুঝতে পেরে গেছেন। এবারে আসছি এই রেসিপিতে। এখানে নিয়েছি 1 বাটি দুধ, এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ ময়দা আর 1 চা চামচ চিনি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম দলা পাকানো অংশ না থাকে। আপনাদের অনেকের হয়তো মনে হতে পারে, রান্নাটা করতে গিয়ে প্রজ্ঞা সুন্দরী দেবীর কথা কেন এত বললাম। আসলে ওই অত বছর আগে যিনি প্রথম মেয়েদের সাধারণ রান্নাকে গোটা বিশ্বের দরবারে একটা সম্মানের চোখে দেখতে সাহায্য করেছিলেন, এরকম শিক্ষা দীক্ষায় গুণী একজন নারীর কথা বলার যদি সুযোগ পাই, না বলে থাকতে পারি না যে। যাই হোক, ফিরে আসি রান্নায়। আগের থেকে যে সমস্ত মশলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটু ছোটো এলাচ আর অল্প দারচিনি, সেগুলো নিয়ে নিলাম। সেগুলো কিন্তু আগে ঠান্ডা করে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি। আর আগের থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটাও দিয়ে দিলাম, সেগুলোও একটু ভিজে ফুলে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। তখনকার দিনে কিন্তু বাটা মশলার ব্যবহারই হতো, তবে আমি আমার সুবিধার জন্য গুঁড়ো মশলাটা ইউজ করছি, আপনারা বাটা মশলাও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এগুলো সব একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব। এরকম স্মুথ একটা পেস্ট করে নিতে হবে, যেহেতু আগের থেকেই সব কিছু সেদ্ধ ছিল, তাই খুব তাড়াতাড়ি পেস্টটা হয়েও যাবে। এদিকে আগের থেকে যে মাছগুলো ভাজতে বসিয়েছিলাম, একটা পিঠ বেশ সুন্দর লালচে হয়ে ভাজা হয়ে গেছে, অন্য দিকটাও উল্টে দিচ্ছি। দুটো পিঠেই যখন সুন্দর লালচে রঙটা চলে আসবে, এগুলোকে এবারে তুলে নেব। মাছ ভাজা বাড়তি তেলটাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। প্রায় একই সাথে আগের থেকে বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মশলাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, না হলে শুকনো লঙ্কাটা পুড়ে যেতে পারে। এই মশলাগুলো যেহেতু আগের থেকেই সেদ্ধ করা আছে, তাই কষাতে খুব একটা সময় লাগবে না। তবে মশলার কন্টেনারে বেশ কিছুটা পরিমাণ মশলা লেগেছিল, আমি সেই কন্টেনারটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম।
এই রান্নাটা অবশ্যই কিন্তু মশলাগুলো সেদ্ধ করেই করবেন, কারণ এই রান্নাতে পেঁয়াজ, রসুন বা আদার স্ট্রং ফ্লেভারটা থাকবে না, কিন্তু টেস্টটা থাকবে। সেদ্ধ করে নিলে ওর স্ট্রং ফ্লেভারটা অনেকটা কমে যাবে, সেটা আপনারা নিজেরা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমেই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন মশলাটা একটু কষে গেছে বা জল ভাবটা একটু কমে এসেছে, এবারে এর মধ্যে আগের থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম দুধটা দিয়ে দেব। গ্রেভিটা যেরকম রাখতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু দুধটা যোগ করতে হবে। আর যেহেতু ময়দা মেশানো আছে দুধটার সঙ্গে, গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে বা একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। আর এই রান্নাতে কোনো রকম জল ব্যবহার করবেন না। যদি প্রয়োজন হয় বা মনে হয় গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে আরও একটু করে দুধ যোগ করে রান্নাটা করবেন। তো সম্পূর্ণ দুধটা যখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম, যে দুধটা যোগ করেছি, এবারে ওপর থেকে আমি ভাজা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। যেহেতু মশলার সঙ্গে আগেই গোটা গরম মশলা বাটা ব্যবহার করেছি, তাই এই মুহূর্তে কোনো রকম গুঁড়ো গরম মশলা আর ব্যবহার হবে না। এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প কিছু কেশর। কেশর দিলে এর খুব সুন্দর একটা রং আসবে। যদি হাতের কাছে না থাকে, কেশরটা আপনারা স্কিপ করতে পারেন। এবারে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব 2 মিনিটের জন্য। তবে এটা কিন্তু দুটো স্টেপে করব। প্রথমে 1 মিনিট একটা দিক ভালোভাবে মশলাটার মধ্যে যখন মাছটা রান্নাটা হয়ে যাবে, তারপরে এটাকে আবার উল্টে নেব। ঢাকাটা খুলে উল্টে নিয়ে আবার 1 মিনিট করব। তবে একদম এই লাস্ট মোমেন্টে আমি আরেকটা কাজ সেরে নেব। আপনারা খেয়াল করেছেন নাকি জানি না, আমি কিন্তু মাছ ভাজাটার সময় ছাড়া আর এই রান্নাতে কোনো রকম নুন ব্যবহার করিনি। তবে তার আগে এর সঙ্গে আমি আরও একটু দুধ যোগ করে দিচ্ছি, কারণ গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে। এবার একটু চেক করে নিচ্ছি যে কতটা পরিমাণ নুন লাগবে। তো সেই অনুযায়ী খুব সামান্য একটু নুন আমি যোগ করে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে আর একটু গ্রেভির মধ্যে মিশিয়ে নিচ্ছি, যাতে নুনটা গ্রেভি আর মাছের মধ্যে ভালো মতো ঢুকে যেতে পারে। নুনটা কিন্তু আপনারা প্রথমের দিকে দেবেন। আমি সত্যি কথা বলতে তখন দিতে ভুলে গিয়েছিলাম। যখন দুধটা যোগ করে মাছগুলো দেবেন গ্রেভিতে ফুটতে, তখনই দিয়ে দেবেন। আর দুধ যোগ করার পরে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে করবেন। আরও 1 মিনিট রান্নাটা করে নিয়েছি। ঠাকুরবাড়ির জনপ্রিয় দুধ কাতলা রেডি। এটা যে কোনো ধরনের পোলাও বা যে কোনো ধরনের রাইস আইটেমের সঙ্গে কিন্তু জমে যায়। ঠাকুরবাড়ির স্পেশাল আজকের রেসিপিটি কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।